নমস্কার বন্ধুরা, আজ আমরা ক্লাস 10 অনুশীলনী 3.2 এর কোয়েশ্চেন নম্বর 3 সলভ করব। কোয়েশ্চেন নম্বর তার আগে আমরা কোয়েশ্চেন নম্বর 2টা অন্য ভিডিওতে সলভ করেছিলাম। এবার কোয়েশ্চেন নম্বর 3 সলভ করব। কোয়েশ্চেন নম্বর 3তে দেওয়া আছে a1/a2, b1/b2 এবং c1/c2 অনুপাতগুলো তুলনা করে নিম্নলিখিত রৈখিক সমীকরণ যুগল সঙ্গত অথবা অসঙ্গত কিনা তাহা নির্ণয় করো। দেখো, আমরা যেভাবে কোয়েশ্চেন নম্বর 2টা প্রথম দিকে সলভ করেছিলাম সেম পদ্ধতিতে কোয়েশ্চেন নম্বর 3ও সলভ হবে। শুধু এখানে আগে কোয়েশ্চেন নম্বর 2তে জিজ্ঞেস করেছিলাম আমাদের পরস্পরকে একটি বিন্দুতে ছেদ করবে নাকি সমান্তরাল হবে নাকি সমাপতিত হবে। এখানে জিজ্ঞেস করেছে সঙ্গত হবে নাকি অসঙ্গত হবে। তাহলে দেখো, তোমরা যেখানে ফর্মুলা লেখা আছে এখানে তোমরা পেয়ে যাবে। এটা আমি আগে থেকে লিখে নিয়েছিলাম। তোমরা এই যে পেজ নাম্বার 46 এর নিচের দিকে বা 45 এর নিচের দিকে এগুলো পেয়ে যাবে। রেখাদ্বয় যদি একটি বিন্দুতে ছেদ করে তাহলে এটা কি হতে পারে, এটা আমাদের সঙ্গত, ঠিক আছে, মানে সঙ্গত সমীকরণ যুগল হবে। এবং রেখাদ্বয় যদি সমান্তরাল হয়, পরস্পর সমান্তরাল হয়, সেক্ষেত্রে এদের সমীকরণ দ্বয়ের কোনো সমাধান নেই এবং এটা অসঙ্গত সমীকরণ যুগল। এবং 3 নম্বরে দেওয়া আছে যদি পরস্পর সমাপতিত হয় এক্ষেত্রে সমীকরণ দ্বয়ের অসীম সংখ্যক সমাধান আছে, মানে সমাপতিত হলে তার অসীম সংখ্যক সমাধান আছে এবং এটা সঙ্গত হবে। দেখো, এগুলা হচ্ছে আমাদের রেখা। এবং আচ্ছা, এবার আমাদের বুঝতে হবে রেখাদ্বয় কীভাবে সঙ্গত হয় এবং নাকি পরস্পরকে ছেদ করে এবং কীভাবে সমাপতিত হয়। তাহলে আমি এখানে তোমাদের বোঝাচ্ছি। দেখো, যদি এভাবে হয়, মনে করো দুটো রেখা আছে, এই একটা রেখা, এই একটা রেখা, দুটো রেখা আছে। আমাদের সমীকরণে দুটো সমীকরণ দিয়েছে। তাহলে প্রথম সমীকরণ যেটা, এটাকে আমরা একটা রেখা ধরে নিতে পারি এবং দ্বিতীয়টাকে আরেকটা রেখা ধরে নিতে পারি। তাহলে এবার যদি দুটো রেখা এইভাবে হয় তাহলে কি আসছে যে দুটো রেখা পরস্পরকে একটি বিন্দুতে ছেদ করবে এবং এই বিন্দুতে ছেদ করার পর কিন্তু রেখা দুটো অন্যদিকে চলে যাবে, বিপরীত ডিরেকশনে চলে যাবে। তাহলে এই যখন দুটি রেখা একটা রেখা আর একটা রেখাকে ছেদ করে, মানে একটি বিন্দুতেই তারা ছেদ করে এবং তারপরে এই রেখাগুলো দূরে চলে যাবে এবং অসীমে চলে যাবে এবং কখনো আর মিলতে পারবে না। দ্বিতীয় ক্ষেত্রে যদি দুটো রেখা এইভাবে হয় যে এই একটা রেখা তার সমান্তরাল যদি আর একটা রেখা হয় তাহলে এই যে একটা রেখা এবং তার সমান্তরাল মানে সমান একটা রেখা, তাদের মধ্যে এই যে দূরত্ব যেটা আছে দুটো রেখার মধ্যে সেটা সবসময় সমান হবে। তো এই ক্ষেত্রে আমরা বলতে পারি রেখাদ্বয় পরস্পর সমান্তরাল। এবং সমাপতিত কখন হবে, মনে করো এই একটা রেখা আছে, তার উপরে আর একটা রেখা পড়ে যাবে, মানে দুটো রেখাই একটা আরেকটার উপরে, তখন এক্ষেত্রে আমরা বলতে পারি যে রেখাদ্বয় পরস্পর সমাপতিত। এই ক্ষেত্রে রেখাদ্বয় একটি বিন্দুতে ছেদ করবে, এই ক্ষেত্রে সমান্তরাল হবে এবং এই ক্ষেত্রে রেখাদ্বয় পরস্পর সমাপতিত হবে। তাহলে বুঝতে পেরেছো যে সমাপতিত কি, সমান্তরাল কি এবং একটি বিন্দুতে ছেদ করার কি তাৎপর্য আছে। এবার আমরা প্রথম অঙ্কটা সলভ করব। দেখো, আগে বলেছিলাম যে কোয়েশ্চেন নম্বর 2 এর যেভাবে আমরা সমাধান করেছি সেমভাবেই কোয়েশ্চেন নম্বর 3ও সমাধান করব। তো আমরা প্রথম সমীকরণটা লিখেছি, দ্বিতীয় সমীকরণটাও লিখেছি। এবার দেখো, এখানে আমরা যখন 2 নম্বরটা সলভ করেছিলাম তখন এই যে ধ্রুবক সংখ্যা যেটা আছে ওইটা বাঁদিকে ছিল এবং ডান দিকে শূন্য দিয়েছিল তারা, এবং দ্বিতীয়টা তো সেম। কিন্তু এখানে দেখা যাচ্ছে ধ্রুবক পদকে তারা সমীকরণের ডান দিকে লিখেছে। তো এখানে কোনো সমস্যা হবে না, আমরা যেভাবে আছে সেভাবেই সমাধান করতে পারবো, অথবা এই যে ধ্রুবক পদটাকে সাইড চেঞ্জ করে বা পাশেও নিয়ে আসতে পারবো। এভাবে থাকলেও চলবে। যদি আমরা এই 5টাকে বা পাশে নিয়ে আসি মানে -5 হিসাবে তাহলেও হবে। প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের মান সমানই আসবে। যেমন মনে করো এখানে 5 আছে, +5, এটা +7। আমরা যদি এই পাশে বা পাশে নিয়ে আসি তাহলে এটা -5 হয়ে যাবে এবং এটা হয়ে যাবে -7। এবার যখন c1/c2 আমরা লিখব তখন দেখো 5/7ই হবে, কিন্তু এটা
তখন কী হয়ে যাবে -5/-7, তখন মাইনাস 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 উপরে নিচে ক্যান্সেল হয়ে যাবে, তো আমাদের থেকে যাবে 5/7। তো তোমরা ওইভাবেও করতে পারো বা এভাবেও সমাধানটা করে নিতে পারো। তাহলে এখন আমরা A1, B1 এবং C1 আর A2, B2 এবং C2 এর প্রত্যেকগুলোর মান বসিয়ে দেবো। এখানে A1 কী আছে, কী বলেছিলাম, A1টা হচ্ছে গিয়ে আমাদের এক্সের যে সহগ যেটা আছে, এক্সের সহগ, এটা আমাদের A1, ওয়াই সহগ B1 এবং ধ্রুবক পদ যেটা আছে সেটা আমাদের C1 হবে। তো এখানে A1 হচ্ছে 3, B1 হচ্ছে +2 এবং C1 হচ্ছে 5। সেমভাবে A2 হবে 2, B2 হবে দেখো -3 এবং আমাদের C2 হয়ে যাবে 7। এবার A1/A2 কী হবে, দেখো এটা বাই এটা, A1/A2 মানে 3/2, B1/B2 হবে 2/-3 এবং C1/C2 হবে 5/7। তাহলে দেখো A1/A2 যে মানগুলো এসেছে প্রত্যেকটার আলাদা আলাদা মান এসেছে। তো যদি আলাদা আলাদা মান আসে তাহলে আমরা শুধু A1/A2 আর B1/B2 তুলনা করব। যদি তারা ম্যাচ করে মিলে যায় মানগুলো, তাহলে আমরা C1 এর ক্ষেত্রে তুলনা করব। আর যদি না ম্যাচ করে তাহলে আমরা এখানে A1/A2 নট ইকুয়াল টু B1/B2 লিখে দেবো। এবং যেহেতু আমাদের সমীকরণে বা ফর্মুলাতে এভাবেই দিয়েছিল, তো লিখে নেব যেহেতু A1/A2 নট ইকুয়াল টু B1/B2। যদি আমাদের এইরকম আসে তাহলে কী হয়ে যাবে সমীকরণগুলো সঙ্গত। তাহলে লিখব সমীকরণ যুগল সঙ্গত। কারণ আমাদের প্রশ্নের মধ্যে জিজ্ঞেস করেছিল সঙ্গত হবে নাকি অসঙ্গত হবে। দেখো এখানে জিজ্ঞেস করেছিল সঙ্গত অথবা অসঙ্গত কিনা নির্ণয় করো। তাহলে আমরা সঙ্গত এসেছে, সুতরাং লিখে নেব যে রৈখিক সমীকরণ যুগল সঙ্গত। এবার 3-এর 2 নম্বরটা সলভ করব। দেখো এখানে সেম আগের মতোই হয়ে যাবে, কোয়েশ্চেন নাম্বার এখানে মতোই কোয়েশ্চেন নাম্বারটা 2 হবে। এখানে দেওয়া আছে A1 কত আছে 2, B1 আছে -3 এবং C1 হচ্ছে কি আমাদের ধ্রুবক পদ 8, A2 হচ্ছে 4, B2 হচ্ছে -6 এই দেখো 6 আছে, তার চিহ্নটা আছে মাইনাস, সুতরাং মাইনাস বসাতে হবে এবং C2 হচ্ছে আমাদের 9। মনে রাখবে আমরা যখন কোনো সংখ্যা লিখি তখন সংখ্যাটা হয় ধনাত্মক হবে অথবা ঋণাত্মক হবে। তো ধনাত্মক হলে তো প্লাস থাকবে, কোনো কোনো ক্ষেত্রে প্লাস থাকবে না, তখন আমাদের ধরে নিতে হবে এখানে প্লাসই আছে। কিন্তু মাইনাসের ক্ষেত্রে মাইনাস থাকবেই থাকবে। তো কোনো সংখ্যা যখন লিখবো আমরা হয় প্লাসে থাকবে বা মাইনাসে থাকবে, এটা একটু খেয়াল করতে হবে। এবার দেখো আমরা A1/A2 কত হবে 2/4, এটাকে যদি আমরা ভাগ করি তাহলে 1/2 হবে। 2 দিয়ে যদি 2কে ভাগ করি তাহলে 1 এবং 4কে ভাগ করলে 2 আসছে। সেমভাবে B1/B2 হবে আমাদের -3/-6, মাইনাসে মাইনাসে ক্যান্সেল হয়ে এটা হয়ে যাবে 1/2 এবং C1/C2 হচ্ছে কি আমাদের 8/9। তো এটাকে আর কোনোভাবে ছোটো করা যাচ্ছে না। তো দেখা যাচ্ছে A1/A2 আর B1/B2 মান মিলে যাচ্ছে, কিন্তু C1/C2 আলাদা মান আসছে। তো এক্ষেত্রে আমরা লিখব যেহেতু A1/A2 ইকুয়াল টু B1/B2, কিন্তু C1/C2 যেহেতু এদের সাথে মিলছে না, তো লিখব নট ইকুয়াল টু C1/C2। মানে A1/A2 আর B1/B2 সমান, দুটোটার মানই সেম এসেছে কিন্তু C1 এর মান আলাদা। তো এটাকে নট ইকুয়াল টু দিয়ে C1/C2 লিখব। তাহলে যদি এইভাবে আসে তাহলে কি হবে, তোমরা এটা হচ্ছে আমাদের সমান্তরাল হবে, রেখাদ্বয় পরস্পর সমান্তরাল হবে, এবং যদি সমান্তরাল হয় সেক্ষেত্রে সেটা অসঙ্গত হবে। তাহলে আমরা এখানে লিখব রৈখিক সমীকরণ যুগল বা যুগল ধরে লিখতে পারো অসঙ্গত।
আশা করি তোমরা এই দুটোটা প্রবলেমের তোমরা বুঝতে পেরেছ। আমরা পরের ভিডিওতে বাকি প্রবলেমগুলো সলভ করব।